দেখ, আমরা আয়তঘনকের আগের দিন কনসেপ্ট করে নিয়েছিলাম। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আয়তঘনকে আজকে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে? আশা করি বাড়িতে তোদের করতে দিয়েছিলাম, কিন্তু তোরা কেউ করিসনি, সেটা আমি অনেক ধন্যবাদ জানাই তোদেরকে। আয়তঘনক শুরু কর, চল। কথা বলবি না, এবার চুপচাপ খালি দেখে যা। তুই তো আমার ভালো ছাত্র হলি, তাই জন্য তুই করেছিস। আচ্ছা, এবার দেখ প্রথম কোশ্চেনটা কি বলেছে, ভালো করে পড়। একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এবার ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য তুমি নির্ণয় করো। তার মানে আমাকে এখানে আয়তঘনকটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোকে দিয়ে দিয়েছে। তাহলে দেওয়া আছে, লিখে নিব 3 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে, ভালো করে বুঝবি। দেওয়া আছে সমকোণী চৌপলের বা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত দেওয়া আছে? 5, 4 ও 3 মিটার, তাই না? 5, 4 ও 3 মিটার, 5 মিটার, 4 মিটার ও 3 মিটার, এটুকু ক্লিয়ার। এবার বলেছে ঘরটার মধ্যে সবথেকে বড় দৈর্ঘ্যের লাঠি যে রাখবো আমি, সেটা কিভাবে রাখতে পারবো? তাহলে আমি আয়তঘনকটার মধ্যে আমি যদি একটা আয়তঘনক ড্র করি, তাহলে সেই আয়তঘনকের মধ্যে সবথেকে বড় লাঠি কিভাবে রাখা যায়? কর্ণ বরাবর। তার মানে কর্ণের যে দৈর্ঘ্যটা আছে সেটা যদি আমি বার করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে কি লাঠিটার দৈর্ঘ্য, তাই না? যতটা দৈর্ঘ্য পর্যন্ত আমি লাঠি রাখতে পারবো। তাহলে কোশ্চেনের লাস্টে কি বলেছে আমাদেরকে, যে সবচেয়ে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে। তাহলে লিখবো কি, অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে তার দৈর্ঘ্য যদি আমাকে বলে বের করতে, তাহলে আমরা একটাই জিনিস জানি, কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যদি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, তাহলে আমাদের আয়তঘনক যেহেতু 3D ফিগার, তাই জন্য আমাদের কি হয়ে যাবে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে দেখে দেখে আমরা সেই জিনিসটা বসিয়ে দিব। আমাদের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েই দিয়েছে, তাহলে কত হবে? দৈর্ঘ্য কত দেওয়া আছে রে? 5 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে? 25 প্লাস 16 প্লাস 9। তাহলে 25 আর 16 হচ্ছে 31, আর 9 25 16 হচ্ছে তো 41, আর 9 হচ্ছে 50। আর 50 মানে আমরা সবাই জানি 5√2 হয়। তাহলে 5√2 মিটার হলো দৈর্ঘ্য। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? অঙ্কটা বুঝতে পেরেছিস? যে আমরা শুধুমাত্র কিছুই করলাম না, এই সূত্রে বসিয়ে দিলাম, কারণ এটাই হচ্ছে আমাদের আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র। আর আমাদের এখানে কর্ণটাই হচ্ছে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় দণ্ড। সবচেয়ে বড় দণ্ডটা কর্ণ বরাবরই আমি রাখতে পারবো, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য তুই যদি বার করতে পারিস, তাহলে তুই আয়তঘনকটার পেয়ে যাবি। তাহলে আয়তঘনকটার কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা পেয়ে গেলাম। সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। মানটা বসিয়ে দিলাম 5√2। তার মানে কর্ণটার দণ্ডটার দৈর্ঘ্য কত? 5√2 মিটার। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, নেক্সট অঙ্ক। ঢুকেছিস সবাই? কপি করেছিস? আচ্ছা, নেক্সট। এবার 2 নম্বরটা, 4 নম্বরটা কি বলেছে দেখ। বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? খুবই সহজ একটা অঙ্ক। তাহলে দেওয়া আছে, কি লিখবো? ঘনকটির তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? ঘনকটির তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। এটুকু ক্লিয়ার সবার? এবার এই যে 64 বর্গমিটার আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে আমরা জানি একটা আয়তঘনকের যে কোনো তল আয়তক্ষেত্র হয়, আর একটা ঘনকের যে কোনো তল কি হয়? বর্গক্ষেত্র হয়। তাহলে আমি যদি বলি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। কারণ আমরা তো জানি ঘনকের তলটা একটা বর্গক্ষেত্র। তাহলে ঘনকের তল যদি বর্গক্ষেত্র থাকে, তাহলে ঘনকের তল মানে হচ্ছে বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে।
তাহলে আমি বলে দিই এখানে অতএব ঘনক যেহেতু, এখানে আগে লিখে দিই, এখানে একটা সাইন দিয়ে লিখি, যেহেতু ঘনকের তল, আচ্ছা তাহলে আমরা কি জানলাম, আমাদেরকে দেওয়া আছে ঘনকটির তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, আর আমাদেরকে দেওয়া আছে যেহেতু ঘনকের তল এক একটি বর্গক্ষেত্র, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি সেটা হবে বাহু স্কোয়ার, তাই তো, সেটা হয়ে যাবে বাহু স্কোয়ার। তাহলে এটা আমরা বললাম বাহু স্কোয়ার চৌর ক্ষেত্রফল, আর কোশ্চিন কি বলছে কত আছে, বাহুর 64। তাহলে অতএব বাহু স্কোয়ার সমান সমান হয়ে গেল কত, 64। তাহলে বাহু স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি এটা হচ্ছে 8 স্কোয়ার। তাহলে বাহু সমান সমান কত হলো রে, 8 মিটার হয়ে গেল, বাহুটা হচ্ছে 8 মিটার। তাহলে বাহু যদি 8 মিটার দেয় তাহলে আমাকে এখানে কি বার করতে দিয়েছে কোশ্চেনে, আয়তন। তাহলে অতএব ঘনকটির আয়তন, তাহলে ঘনকটির আয়তন মানে কি রে, বাহু কিউব, তাহলে 8 কিউব, আর 8 কিউব কত হয়, 3 8 গুণ মানে 512 ঘন মিটার। এটা হলো অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস সবাই, ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা তাহলে ঘনকটির আয়তন হয়ে গেল 8 কিউব মানে 512 ঘনমিটার। এবার নেক্সট, এবার নেক্সট 3 নম্বর 4 নম্বর হয়ে গেল, এবার 5 নম্বরটা কি বলেছে ভালো করে দেখ, ও আসছে কেন, 5 নম্বরটা দেখ কি বলছে। 5 নম্বরটা, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। তাহলে আমাকে বলতে দেখি, এখানে যে চওড়াটা দিয়েছে 2 মিটার, তাহলে এটা হয়ে গেল খালটার দৈর্ঘ্য, আর খালটার চওড়া দিয়ে দিয়েছে আর গভীরতা দিয়ে দিয়েছে, তার মানে প্রস্থ আর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে। লম্বাটা চেয়েছে, তাহলে লম্বা যদি চাই তাহলে লম্বাটা হলে কি হবে রে, তাহলে লম্বাটা আমাদের মানে উচ্চতাটা ধরে নিতে হবে, আর উচ্চতাটা ধরে নিয়ে হয়ে যাবে। তাহলে আমাদেরকে হিসাব তো বলেই দিয়েছে এখানে কত ঘনমিটার যখন কোশ্চিনে দেওয়া আছে, তার মানে ঘনমিটার দেওয়া মানে কি হবে রে, আয়তন দেওয়া আছে। তাহলে আমরা বলছি গভীর যে খালটা কাটা হয়েছে, তাহলে খালটার এখানে কি দিয়েছে, আমাদের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, খালটির দৈর্ঘ্য কত দেওয়া আছে রে, 2 মিটার। প্রস্থ কত দেওয়া আছে, 8 ডেসিমিটার। একে কি করব, মিটারকে ডেসিমিটার করতে গেলে তাহলে একে করবি, একে করে লাভ আছে, ওটাকে কর। তাহলে মিটারকে ডেসিমিটার করলে কত হয়, 20 ডেসিমিটার। ওকে, 20 ডেসিমিটার হয়ে গেল। আচ্ছা এবার আমাকে বলেছে খালটির লম্বাতে কত আছে, সেটা আমার কাছে জানা নাই। তাহলে ধরি খালটি লম্বা h ডেসিমিটার, উচ্চতা না, লম্বা মানে উচ্চতা, h ধরে নিলাম, তাহলে h ডেসিমিটার। এবার আমাকে বলেছে অতএব দিয়ে, তাহলে আমাদের কি, আমরা এখানে বলেছে কত ঘন ডেসিমিটার খালটা গভীর আছে, 240 ঘন মিটার আছে। তাহলে মিটার করে দেওয়াটাই ঠিক ছিল, বেকার। আচ্ছা ঠিক আছে, এটাকে মিটার কর, ছিল মিটার দাও, এটাকে এটা হয়ে যাবে 0.8 মিটার, আর এটা এত মিটার। ওকে, তাহলে আয়তন আমরা কি লিখবো, অতএব ঘনকটির আয়তন অনেক, ঘনকটির আয়তন কত হবে রে, আচ্ছা ঘনক কেন বলছি আমি বারবার করে, ঘনকটির আয়তন। এবার দেখ তাহলে আমাদের কি হবে, দেওয়া আছে খালটির দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা দেওয়া ছিল না, তাই আমি ধরে নিলাম। আমাকে খালটি কাটা হয়েছে কত ঘন সেন্টিমিটারে, কত মিটার, 240 ঘন মিটার। এত খাল কাটা হয়েছে, তার মানে কি, এত খাল কাটা হয়েছে, ঘনমিটার যখন আছে তার মানে এটা আমাকে কি বলেছে, আয়তন দিতে চেয়েছে। তাহলে ওই আয়তনের সাথে আমার এই আয়তনটাকে কি করব, ইকুয়াল করব।
তাহলে আমরা জানি এটা যেহেতু ঘনমিটার, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তার মানে শিওর খালটি কেমন দেখতে আছে? খালটি দেখতে আছে আয়তঘন। আর আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি করি, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে কত? কার সাথে? 240 এর সাথে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 0.8। প্রস্থ কত আছে? সরি, প্রস্থ আছে ওটা, দৈর্ঘ্য আছে 2, প্রস্থ আছে 0.8 আর উচ্চতা আছে h, সমান কত? 240। আচ্ছা, আমরা একটা কাজ করি, 2 ইন্টু 8 এটাকে করে দিই কত? 10 ইন্টু h সমান কত? 240। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি দেখতে পাবো? 8 কে কত বারে যাবে? 30 বারে। 2 কে কত বারে? 15 বারে। তাহলে এই সমান কত হবে? 150। তাহলে এত মিটার হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। তাহলে খালটি কতটা লম্বা ছিল? 150 মিটার লম্বা ছিল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি কিনা? তাহলে ঠিক আছে, আজকে এতটাই থাক। ঠিক আছে। ক্ষেত্রফল কত? খুবই একটা সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে বলে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তোর দেওয়া আছে। ঠিক আছে, তো ঘনকটির যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমাকে একটা জিনিস প্রথমে ভেবে নিতে হবে যে একটা ঘনক একটা বর্গক্ষেত্রের 3D ভার্সন হয়। তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রর যদি এক একটা বর্গক্ষেত্রকে মিলিয়ে, মানে টোটাল 6খানা বর্গক্ষেত্রকে মিলিয়ে একটা ঘনক তৈরি হয়, তাই তো? তাহলে এবার এই বর্গক্ষেত্রগুলো যদি আমি যখন বলছি মুখে, তার মানে নিশ্চয়ই তাহলে এই বর্গক্ষেত্রের কি জানতে হবে? ওর বাহুর দৈর্ঘ্য জানতে হবে। কারণ আমি যদি বাহুর দৈর্ঘ্য না জানি, তাহলে আমাকে তো সূত্রটা লাগাতে পারবো না। কেন? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আছে? a√3। তাহলে a√3, তাহলে এটা এখানে কি? এটা হচ্ছে এখানে হচ্ছে বাহু। তাহলে বাহুটা বের করাটা হচ্ছে সব থেকে আগে দরকার। যদি বাহু না বের করিস, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলে যখন তুই বসাবি 6a স্কোয়ারে, তখন এর মানটা তো তোর জানতে হবে। তাহলে এর মানটা আমি পাবো কি করে? তার জন্য তোকে কোশ্চেনে ক্লুটা দিয়েছে কি, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4√3। তাহলে ওখান থেকে এ বেরিয়ে যাবে, আর ওই এটাকে আমরা কি করব? 6a স্কোয়ারে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখে নেব এখানে, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমিতে দিয়েছে রে, এ সেমি, সেমিতে দিয়েছে, হ্যাঁ এ সেমি হয়ে গেল, এ সেমি। এখন দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাই তো? এটা দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে রে? 4√3 সেমি। তাহলে এটা যদি দেওয়া থাকে, তাহলে অতএব আমরা বলতে পারি, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3, আর বই বলছে না ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। এবার এখান থেকে √3 যদি মনে মনে আমরা কাটি, তাহলে a সমান হয়ে যাবে 4। তাহলে a মানে হচ্ছে 4 সেমি, মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত? 4 সেমি। আচ্ছা, 4 সেমি না 4 সেমি, আচ্ছা সরি। এবার অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবার আমাদের কাছে খুব সহজ। আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার হলে 6 ইন্টু a মানে কত? 4 স্কোয়ার। এবার 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 16 আর 6 গুণ করলে হয় 96 ঘন সেমি। আমাদের অ্যান্সার হাতের মুঠোয়। ক্লিয়ার? বোঝা গেল? অঙ্কটা বুঝতে পেরেছিস? একদম সহজ অঙ্ক ছিল, খালি জাস্ট একটু বোঝার শক্তিটা তৈরি করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি জানলাম? কিছুই না, অঙ্কটাতে জাস্ট আমাদেরকে বাহুটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আর মনে রাখবি, প্রতিটা অঙ্ক তোকে একদম 90% কোশ্চেনে বলে দেবে। তাহলে তোকে এখানে কোশ্চেনে এটাই হেল্প করেছিল, যদি তোকে কর্ণের দৈর্ঘ্য না বলে দিত, তাহলে তুই কোনোদিনও কিন্তু ক্ষেত্রফল বার করতে পারতিস না। তোকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে বলে তুই এখানে এ পেলি, আর এ কে কাজে লাগিয়ে, আচ্ছা বর্গ সেমি, সরি বর্গ সেমি। বোঝা গেল? এটা বর্গ সেমি হবে, হয়ে গেল এত বর্গ সেমি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা অঙ্ক যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এবার নেক্সট অঙ্কের দিকে চলে যাবো। চলো নেক্সট অঙ্ক, চল 7 নম্বরটা কি বলেছে? 7 নম্বরটা ভালো করে দেখবি একটু তোরা। বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলছে 7 সেমি। খুব ভালো কথা, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি।
ঘনকের ঘনফলটা কত হবে? আচ্ছা, ধারগুলির দৈর্ঘ্য 60 সেমি। আচ্ছা, আমাকে একটা কথা বল, ঘনকটির ধারগুলার দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলার দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 60 সেমি। তাহলে আমি বলছি একটা ঘনকের যদি 6টা বর্গক্ষেত্র থাকে, সেই 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমি নিই, তাহলে ঘনকের ধারের সংখ্যা হয় 12টা। টোটাল ঘনকের ধারের সংখ্যা কটা হয়? 12টা। এবার বলছে ধারগুলার সমষ্টি, তাহলে আমি যদি বলি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে ওর বাহুর সঙ্গে যদি ধারকে আমি গুণ করে দিই, তাহলে ধারকে আর গুণ করলে আমি বলছি a সেমি যদি বাহু হয়, তাহলে 12টা ধারের জন্য টোটাল সমষ্টিটা কত হবে? 12a। আর টোটাল সমষ্টি আমরা জানি 12a, আর ওরা বলছে কত? 60। সেখান থেকে এর মান বার করে নিব আর ঘনকের ঘনফলের সূত্র মেরে দেবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা করব কি, আমাদের এখানে লিখে দেব, আমরা জানি ঘনকটির ধার সংখ্যা 12টি। ঘনকটির ধার সংখ্যা হচ্ছে 12টি। তাহলে ঘনকটির ধার সংখ্যা যদি 12টি থাকে, তাহলে অতএব আবার এখানে লিখে নিব, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? a সেমি। তাহলে অতএব এবার হচ্ছে ধার সংখ্যার সমষ্টি হয়ে যাবে আমাদের কত রে? 12টা ধার a সেমি করে দৈর্ঘ্য, তাহলে কত হয়ে যাবে? 12a সেমি হয়ে যাবে। ক্লিয়ার হলো এটা? এখন অতএব দিয়ে 12a সমান সমান কত রে? ওরা সমষ্টি বলেছে 60, তাহলে 12কে কত বাড়ে? 5 বাড়ে। তাহলে a সমান সমান কত হলো? 5 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, তাহলে ঘনকটির আয়তনটাও পেয়ে যাব। ঘনকটির আয়তনের ফর্মুলা সবাই জানে, কি রে? বর্গক্ষেত্র যদি বাহু স্কয়ার হয়, তাহলে আয়তন হবে বাহু কিউব। তাহলে বাহু কিউব মানে কি? a কিউব। তাহলে 5-এর কিউব কত হয়ে যাবে রে? 125 ঘন সেমি। অঙ্কটা বুঝতে পেরেছিস? 125 ঘন সেমি। ক্লিয়ার হয়েছে? 125 ঘন সেমি। এটুকু ক্লিয়ার সবার? তাহলে আমাদের এতটা অঙ্কটা ক্লিয়ার হলো। আমাদের যদি না জানা থাকতো এর মানটা, তাহলে আমরা ঘনকের আয়তনটা বের করতে পারতাম না। আর এটা বার করতে সাহায্য করলো কে? এই ধার সংখ্যার সমষ্টিটা আমাকে বার করতে সাহায্য করলো। কি এ বার করতে কে সাহায্য করলো? ধার সংখ্যার সমষ্টিটা। এটা বার করতে সাহায্য করলো এই ধার সংখ্যার সমষ্টি। এটাও ক্লিয়ার হয়েছে? তাহলে ধার সংখ্যার সমষ্টি জানার জন্য আমাদের এটা এর মান বাড়িয়ে গেল। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? তাহলে এবার আমরা করবো 8 দাগেরটা। চল, সবাই টুকেছিস? কপি করেছিস সবাই? টুকছিস না? ঠিকই আছে, মনে পারবে সবগুলো, ওই জন্য টুকছি। আচ্ছা, এবার 8 দাগেরটা তোরা করেছিস? কপি করেছিস তোরা? 8 দাগেরটা দেখ, বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি যদি দেওয়া থাকে, খুবই হালকা। 6টি পৃষ্ঠতল বলেছে, এক একটা পৃষ্ঠতলে যদি দৈর্ঘ্য a সেমি করে হয়, তাহলে 6টি পৃষ্ঠতলে কি হবে রে? 6a হবে না? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে। তাহলে আমাদের ক্ষেত্রফল কি? আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? a যদি দৈর্ঘ্য হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার। আর এক একটা পৃষ্ঠতল এক একটা বর্গক্ষেত্র, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে। তাহলে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে, সেটা হবে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। এরকম কটা পৃষ্ঠতল আছে? 6টা। তাহলে কত হবে? 6a স্কয়ার। এবার এটাই সমান সমান কত বলে দিয়েছে? 216। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তাহলে লিখে নিব আমরা প্রথমে, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত রে? a সেমি। হয়ে গেল। ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে রে? 6a স্কয়ার বর্গ সেমি। এবার এই 6a স্কয়ার বর্গ সেমিটা আমরা জানি, আর ওরা বলছে কত? 216। কত দিয়ে কাটবে?
6 3 36 বাড়ে, তাহলে a স্কয়ার সমান সমান যদি 36 হয় তাহলে a স্কয়ার সমান সমান হচ্ছে 6 এর স্কয়ার, তাহলে a সমান সমান হয়ে যাবে 6 প্লাস মাইনাস 6 হয়, কিন্তু আমরা 6টাই নিব কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাই না? তাহলে a সমান সমান কত হলো 6 সেমি, তাহলে a মানে কি বেরোলো রে, বাহুর দৈর্ঘ্য বেরোলো। তাহলে এবার বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আয়তনটা কি সহজে আমরা পাবো না? তাহলে অতএব ঘনকটির আয়তন কত হবে রে, 6 কিউব মানে a কিউব, তাহলে কত হবে 216 ঘন সেমি। ক্লিয়ার হয়েছে এটুকু সবার? বুঝতে পেরেছিস অঙ্কটা? আলফরাজ বুঝতে পেরেছিস? সাইবুল সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা তোরা বুঝতে পেরেছিস? নেক্সট তাহলে আমাদের কথা হলো এটা 8 নম্বর হয়ে গেল। এবার আমরা করব কি 9 নম্বরটা। চল সবাই ঢুকেছে সেটা কি করবো, ইরেজ করবো। আচ্ছা 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, বলছে একটি সমকোণী চৌপল, আবার বলি সমকোণী চৌপল মানে কি রে, আয়তঘনক। একটি সমকোণী চৌপলের আয়তন তোকে দেওয়া আছে, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা ঠিক আছে শুন, আমার কাছে বলছে দুটো সমকোণী চৌপল আছে, তাহলে আমি প্রথমে আগে দুটো সমকোণী চৌপল এঁকে নিচ্ছি। ভেবে নে একটা সমকোণী চৌপল এঁকে নিচ্ছি, এইটা একটা সমকোণী চৌপল আর আরেকটা সমকোণী চৌপল আছে, এটা একটাই সমকোণী চৌপল আছে, দুটো না সরি, একটাই সমকোণী চৌপল আছে। এই সমকোণী চৌপলটাকে কি বলেছে, কি করতে বলেছে কোশ্চেনে, দুই ভাগে ভাগ করতে বলেছে, দুটি সমান অংশে ভাগ করতে বলেছে। বলছে দেখা গেল এই সমকোণী চৌপলটাকে যখন আমি দুই ভাগে ভাগ করলাম, তো ভাগ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা পরিণত হয়েছে দুটি ঘনকে। কিসে? দুটি ঘনকে পরিণত হয়েছে, দুটি সমান অংশের ঘনকে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এই সমকোণী চৌপলটাকে ভাঙার পরে দেখতে কার মতন হয়েছে, ছিল হচ্ছে আমাদের আয়তঘনক, ভাগ করার পরে হয়ে গেল ঘনক, আমাদের ঘনক। কেন এইভাবে ভাঙলে অসুবিধা কি হবে? তুই যেভাবেই ভাঙ অসুবিধা নাই, তুই এইভাবে ভাঙতে পারিস, বোঝা গেল? এইভাবে ভাঙতে পারিস। তাহলে ভাগ করার পরে দুটি সমান অংশে ভাগ করার পরে কিসে পরিণত হলো, ঘনক। এবার বলেছে কোশ্চিনটাতে যে আমাদের টোটাল আয়তঘনকের কি দেওয়া আছে, কোশ্চিনে প্রথমে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আয়তনটা কত বলে দিয়েছে রে, 432 ঘন সেমি। এটুকু ক্লিয়ার তো? এটা যদি আয়তন থাকে তাহলে দুটো সমান ঘনকে ভাগ করছে, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দিয়ে 4, 2 1 2, 2 6 12, তাহলে এক একটার বেরিয়ে গেল না আয়তন কত করে, 216 করে। তাহলে একটা ঘনকের আয়তন 216, আরেকটা ঘনকের আয়তন 216। এবার এই আয়তনটাকে কাজে লাগিয়ে আমরা প্রথমে আগে জানবো এর বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিব। তাহলে এর বাহুর দৈর্ঘ্যটাকে যদি ধরে নিই তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত, a কিউব। এবার a কিউব এর সঙ্গে কাকে সমান করব, 216 কে। তাহলে a কিউব যদি এটা হয় তাহলে এটা কার কিউব, 6 এর কিউব। তাহলে এটা 6 এর কিউব, তাহলে a সমান সমান কত দাঁড়ালো, 6। তাহলে বাহু কত বেরালো, 6। কোশ্চেনে কি চেয়েছে, উত্তরে বাহুর মান চেয়েছে, তাহলে a কত সেমি হলো, 6 সেমি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? তাহলে আমরা অঙ্কটাকে লিখে নিব। চল লিখ, প্রথমে লিখ আয়ত ঘনক, না এখানে সমকোণী চৌপল লিখেছে তাহলে সমকোণী চৌপলটাই লিখ, ভাষাটা চেঞ্জ করা যাবে না। লিখ সমকোণী চৌপলটিকে দুটি সমান, সমকোণী চৌপলটিকে দু ভাগে ভাগ বলেছে না, না এক ভাগে, 2 ভাগে, সমকোণী চৌপলকে 2 ভাগে ভাগ করার পর দুটি সমান দৈর্ঘ্যের ঘনকে পরিণত
করা হলো, হয়ে গেল। এখন প্রতিটি ঘনকের আয়তন আগে লিখে নিতে হবে 432 ঘন সেমি। এখানে লিখে নিবি, এই উপরে লিখে নিবি 432 ঘন সেমি সমকোণী চৌকলটিকে। 432 ঘন সেমির 432 ঘন সেমির সমকোণী চৌকলটিকে দুই ভাগে ভাগ করার পরে দুটি সমান দৈর্ঘ্যের ঘনকে পরিণত হয়ে গেল। এখন প্রতিটি ঘনকের আয়তন কত হবে? 432 কে 2 দিয়ে ভাগ, কত হয়ে যাবে? 216 ঘন সেমি হয়ে গেল। 216 ঘন সেমি। এবার আমি ধরে নিব কি, এবার আমি ধরে নিব, ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে a সেমি, হয়ে গেল। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব a কিউব ইকুয়াল টু কত রে? 216। তাহলে a কিউব মানে কত? a কিউব এটা সমান সমান হচ্ছে 6 এর কিউব, তাহলে a সমান সমান কত হবে? 6 সেমি। তাহলে অতএব ঘনকের ধার সংখ্যা চেয়েছে, ঘনকের ধারের দৈর্ঘ্য কি করে বের করব? কটা ধার থাকে? 12টা ধার। তাহলে একটা ধার যদি একটা ধার বাহুর দৈর্ঘ্য যদি a সেমি করে হয়, তাহলে ধারের কত হবে? 12 × 6, 12 × 6 হবে। ধারের দৈর্ঘ্য চেয়েছে না, তাহলে তো 6 সেমি করে দাও, ধার মানে তো বাহু। অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হয়ে গেল রে? সমান সমান 6 সেমি। ওকে, বুঝতে পেরেছিস? এটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বুঝে গেছে? ক্লিয়ার হয়েছে কিনা তোদের রে? সাব্বির বুঝতে পেরেছিস? ভেরি গুড। চল আমরা এবার নেক্সট অঙ্ক চলে যাই। কপি করলি সবাই? নেক্সট 10 নম্বর। আচ্ছা 10 নম্বরটা দেখ। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত 50% কমানোর পরে? খুব ভালো কথা। দেখ, আগে প্রথমে একটা জিনিস ভাবতে হবে যে 50% যেটা কমাচ্ছে সেটা ঘনককে 50% কমানো হচ্ছে। তো 50% কমাচ্ছে কাকে কমাচ্ছে? তুই কোনো আয়তনকে 50% কমাচ্ছিস না, এখানে তুই ওর বাহুর দৈর্ঘ্যটাকে 50% কমাচ্ছিস, তাই তো? ঠিক বললাম তো? তাহলে বাহুর দৈর্ঘ্যকে 50% কমাচ্ছি, কিন্তু আগে আমাদের বাহুর দৈর্ঘ্যটা কত ছিল এটা কি জানা আছে? না। তাহলে আমি যদি বলি আগে যদি বাহুর দৈর্ঘ্য a সেমি থাকে, তাহলে ঘনকের আয়তন কত হবে? a কিউব। এবার বাহুর দৈর্ঘ্য কমিয়ে দিলাম 50%, তাহলে a মাইনাস a এর 50% একটা পেলাম। তার আবার ঘনকের আয়তন বেরোবে, দুটো আয়তনকে অনুপাত করে দেবো, অ্যান্সার মিলে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে ওটাই লিখবো। ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। সেমি আছে তো? a সেমি, তাই তো? সেমি। এখন তাহলে অতএব ঘনকটির আয়তন কত হবে? কিছু নাই, তাহলে একক দে, a একক দিয়ে দে, a একক। তাহলে আয়তন কত হয়ে যাবে? a কিউব, ঘন একক। এটুকু ক্লিয়ার? এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে, 50% কমানো হলে, তাহলে 50% কমানো হলে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে, ঠিক আছে? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% যদি কমানো হলে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে, কি করব? a মাইনাস a এর 50%। ক্লিয়ার এটুকু? 50 একে 50, 50 2 100, তাহলে এটা কত হবে? a/2 হবে। গুণ করলাম,
2a, তার থেকে a মাইনাস করলাম, তাহলে a বাই কত 2, এত এত কি এত একক। এটুকু ক্লিয়ার? এবার যখন আমাদের বাহুর দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হলে আয়তনটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমি লিখব নতুন ঘনকের আয়তন। অতএব নতুন ঘনকের আয়তন, বা পরিবর্তিতও লিখতে পারিস, পরিবর্তিত ঘনকের আয়তন। তার নতুন ঘনকের আয়তন কত হবে? বাহু কিউব মানে কত, a বাই 2 তার কিউব, তাহলে এটা কত হয়ে যাবে, a কিউব বাই কত রে, 8 হয়ে যাবে। এবার আমাকে বলেছে এই যে আয়তনটা আর আগের আয়তন দুটার কি করতে হবে, অনুপাত করতে হবে। তাহলে এখানে লিখে দেবো আমরা কি, অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। অতএব আয়তনের অনুপাত কি হবে, a কিউব ছিল আগে, তার সাথে অনুপাত করলাম a কিউব বাই 8। তোরা এবার কি করবি, সহজ করার জন্য কাটাকাটি করে 8টাকে উপরে আর 8কে উঠায়, তাহলে এটা কেটে গেল, উপরে বাঁচলো 8, নিচে বাঁচলো 1, তাহলে এটা হয়ে গেল 8:1। ক্লিয়ার হয়েছে অ্যান্সার? বোঝা গেছে অঙ্কটা? বুঝতে পেরেছিস সবাই? অভিজিৎ, এটুকু ক্লিয়ার সবার? ভেরি গুড। 8:1। আচ্ছা, এবার আমরা 11 দাগেরটা করব, ঠিক আছে? সবাই ঢুকেছিস? ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলাম তাই উল্টে গেল। অনুপাত মানে হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে অনুপাত যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে ভাগকে যদি গুণ করিস তাহলে তো উল্টে যাবে, কারণ গুণের বিপরীত হচ্ছে ভাগ। a মাইনাস, এটা কি করে a বাই 2 হলো? কেন, এটাকে তুই লসাগু কর না, এখানে a মাইনাস আছে a বাই 2, তাহলে এটাকে লসাগু করলে কত হবে, 2a, এর সঙ্গে এটাকে গুণ কর তাহলে কত, 2a মাইনাস কত, পাশে a আছে বাই কত 2, তাহলে দুটা a থেকে a মাইনাস করলে কত হয়, a বাই 2। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যুবরাজ বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট 11 দাগেরটা দেখ কি বলেছে। 11 দাগেরটা বলছে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্যের প্রস্থের উচ্চতার অনুপাত তোকে দেওয়া আছে, উহার আয়তন দিয়ে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা তোকে বার করতে বলেছে। আচ্ছা, খুব ভালো কথা, সমগ্র তলের ক্ষেত্রফল তোকে বার করতে বলেছে। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, আগে আমরা ওটা লিখে নিব। কি লিখবো, দেওয়া আছে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত কত দেওয়া আছে রে, 3:2:1। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমাদেরকে অনুপাত দেওয়া থাকবে আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি, অনেক কারো মনে চিন্তাধারা থাকে যে বলে নাকি 3:2:1 যদি থাকে তাহলে হয়তো দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 1। এই চিন্তাধারাটা ভুল। দৈর্ঘ্য হচ্ছে টোটাল অনুপাতের, মানে টোটাল যে অনুপাতটা আছে, টোটাল ভাগটা আছে, তার 3 ভাগ হচ্ছে দৈর্ঘ্য, তার 2 ভাগ হচ্ছে প্রস্থ, আর 1 ভাগ হচ্ছে উচ্চতা। তাহলে তুই তো জানিস না যে 3 ভাগ মানে কত, এটা কি জানিস? তুই কি 2 ভাগ মানে কত জানিস? তুই কি 1 ভাগ মানে কত জানিস? তাহলে তোকে এটা বার করতে হবে যে 3 ভাগ মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা কত, 2 ভাগ মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা কত, 1 ভাগ মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা কত। তার জন্য এটাকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকের পাশে একটা করে x লাগাতে হয়। তাহলে আমরা যদি বলি ঘনকের দৈর্ঘ্যকে আলাদা আলাদা করে ধরি, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে 3x, প্রস্থটা হয়ে যাবে 2x, আর উচ্চতাটা হয়ে যাবে x। তাহলে আমরা লিখবো কি, এখন ধরি দৈর্ঘ্যটা হচ্ছে 3x, প্রস্থটা হচ্ছে 2x, আর উচ্চতাটা হচ্ছে x। ওকে, সেমি টেমি দিয়েছে না কিছু? আচ্ছা, সেমি, তাহলে এগুলো সেমি, তাহলে সেমি হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করে নিলে। এবার বলছে তোদের কাছে কি দেওয়া আছে রে, আয়তন দেওয়া আছে। কার আয়তন দেওয়া আছে? সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে।
সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে, তাহলে সমকোণী চৌপলের আয়তনের ফর্মুলা কি, কে বলবে? দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, এটা হলো সমকোণী চৌপলের আয়তন। এখন লিখবো আমরা যে এখন সমকোণী চৌপলটা কি, একটা দেশলাই বাক্স না? এখন দেশলাই বাক্সটির নর্মাল বাক্স বলেছে। আচ্ছা, এখন বাক্সটির আয়তন কি হবে রে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 3x ইন্টু 2x ইন্টু x, তাহলে কত? 6x কিউব। এত ঘন সেমি। এটুকু ক্লিয়ার আমাদের? এত ঘন সেমি ক্লিয়ার। এবার এটাই আয়তনকে আমরা ইকুয়াল করে দিব, তাহলে অতএব 6x কিউব ইকুয়াল টু কত বলে দিয়েছে? 384। ভেরি গুড। তাহলে এটাকে কাটাকাটি করব, 6 6 36, 6 4 24, x কিউব সমান সমান হয়ে যাবে 4 এর কিউব, তাহলে x সমান সমান হয়ে যাবে 4। এত সেমি, x এর মান বেরিয়ে গেল। এবার ঘনকের সমকোণী চৌকোণটার যেটা আছে তার কি বের করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা বের করছি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, পরে করব আমি, পরে এখনই করতে হবে কোনো কথা আছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু, সূত্র তোরা জানিস কিন্তু, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি আরেকবার লিখে দিচ্ছি সূত্রটা, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একদম ভেরি গুড, ঠিক আছে। এবার বলছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য কত রে? 3x, প্রস্থ কত? 2x, প্লাস এটা কত? প্রস্থ 2x, উচ্চতা কত? x, দৈর্ঘ্য কত? 3x, উচ্চতা কত? x। সবগুলোকে সমান কর। 2 ইন্টু এটা কত হয়ে যাবে? 3 দুগুণে 6x স্কোয়ার, তারপরে 2x স্কোয়ার, তারপরে 3x স্কোয়ার। একে ক্লিয়ার হলো? এতটা করে নেওয়ার পরে আমরা এটাকে যোগ করে দেবো। এটাকে যোগ করলে কত হবে? 6 2 8 3 11, 11 আর 2 কত? 22, তাহলে 22x স্কোয়ার। তাহলে 22x স্কোয়ার হলে 22 ইন্টু x এর মাথাতে কত হবে? কার x এর মান কত বেরিয়েছিল? 4, তাহলে 4 এর স্কোয়ার, তাহলে 22 ইন্টু 16, তাহলে 16 দুগুণে 32, 16 দুগুণে 32 আর 3 এ 35, 352 বর্গ সেমি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? অঙ্কটা ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস সবাই? স্নেহা বুঝতে পারলি? আচ্ছা, 11 নম্বরটা তাহলে হয়ে গেল আমাদের। আমি নিয়ে তো কথা ভিডিও। আচ্ছা, এবার 11 নম্বরটা যদি হয়ে থাকে কপি করলি রে। এবার 12 নম্বরটা দেখ, 12 নম্বরটা দেখ ভালো করে কি বলে অঙ্কটা দেখ। আচ্ছা, 12 নম্বরটা হচ্ছে, একটি চায়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। আচ্ছা, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে? ঠিক আছে, একটা জিনিস মনে রাখ, আমাদের এখানে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে চায়ের বাক্সের এখান থেকে কি বেরোবে? আয়তন বেরোবে। চা ভর্তি বাক্সের ওজন কত? 52 কিগ্রা 350 গ্রাম। সেখান থেকে আমি যদি ওই যে আয়তনটা আছে, মানে যে খালি অবস্থায় আয়তন কত দিয়েছে, ওটা 3.75, ওটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু কিসের ওজন পাবো? চায়ের ওজন। এবার বলছে 240 ঘন ডেসিমি, এই যে 240 ঘন ডেসিমি আমাদের বেরোবে। আমরা এখান থেকে এবার একটা কাজ করব, 1 ঘন ডেসিমির আগে আয়তনটা বার করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চল বার করি। শোন, আমাদেরকে এখানে কোশ্চিনটা দিয়েছে, একটা চায়ের বাক্স দেখতে কেমন হয়? আয়ত ঘনক হয় না ঘনক হয়? চায়ের বাক্স মানে কি চলে আসবে কি? সেটা আয়ত ঘনক। তাহলে একটা চায়ের বাক্স যদি আয়ত ঘনক হয়, তাহলে চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কোশ্চিনে, তাহলে লিখে নি। তাহলে লিখবো কি? চায়ের বাক্সের
ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত হবে? যথাক্রমে কত হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা? হ্যাঁ, 7.5 ইন্টু 6, তাই বল, সেটা বল। 6 ডেসিমি, আচ্ছা, আর 5.4 ডেসিমি। 6 ডেসিমি আর হচ্ছে 5.4 ডেসিমি। এটুকু ক্লিয়ার? এতটা বের করে নিলাম, 5.4 ডেসিমি। আচ্ছা, এবার প্রথমে আমরা বার করব চায়ের বাক্সের কি আয়তন। তাহলে চায়ের বাক্সের আয়তন, তাহলে চায়ের বাক্সের আয়তন কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 গুণ করে কত হয়েছে? কেউ বলতে পারবে? রেখে দেবো? আচ্ছা ঠিক আছে, লাস্টে কাটাকাটি করে দেবো। ঠিকই বলে। এত এত কি ঘন? না না, অসুবিধা হবে, বিয়োগ করতে হবে না। এত ঘন ডেসিমি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে চায়ের বাক্সের ওজন তোকে দেওয়া আছে। চায়ের বাক্সের ওজন কত দেওয়া আছে? কে বলবে? 52, 52.350। তাহলে 52.350 কিগ্রা এটা দেওয়া আছে। আচ্ছা, খালি অবস্থায় চায়ের ওজন দেওয়া আছে। খালি অবস্থায় চায়ের ওজন এটা দেওয়া আছে কত রে? 3.75 কিগ্রা। এটুকু ক্লিয়ার? আচ্ছা, খালি অবস্থায় দেওয়া আছে, চায়ের বাক্সের দেওয়া আছে। শুধু চায়ের বের করতে গেলে বাক্স থেকে খালি বাদ, তাহলে বাঁচবে কত? চায়ের ওজন। তাহলে আমরা কি করব? এখানে চায়ের ওজনটা বার করব। অতএব চায়ের ওজনটা হয়ে যাবে 52.350 মাইনাস 3.75। কত হয়েছে? 48.600 6 টু, আচ্ছা 48.6। এটা এটা হচ্ছে, আরে পরে গ্রাম করবো, গ্রামের নিয়ে তো পড়ে আছিস কেন বারবার? ধরা 50, আমি করে দেখছি, 52.350 আর এটা হচ্ছে তোর 3.75। 0 0 13 থেকে 6, ঠিকই আছে। হ্যাঁ ঠিক বলেছিস, 48.6 কিগ্রা। এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, এতটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার বের করব হচ্ছে, আমাদেরকে এখানে বলে দিয়েছে যে এত ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে। এটা কত ঘন ডেসিমি? এইটা। এত ঘন ডেসিমি চায়ের ওজন কোনটা? এটা। তাহলে 1 ঘন ডেসিমির কত? তাহলে লিখে নেবো কি? 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এটা গুণ করে, দাঁড়া তো, গুণটা যদি করি তাহলে গুণ করলে সহজ হবে। 7.5, 6 5 30, 4 7 6 42, 243 ঘন ডেসিমি। 243 হবে, চেক করে নিস তো। 243 হবে, হ্যাঁ 243 ঘন ডেসিমি। তাহলে লিখে দেবো এখানে 243 ঘন ডেসিমি চায়ের ওজন। চায়ের ওজন কত রে? 48.6 কিগ্রা, তাই তো? তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন আমাকে বার করতে দিলে কি করব? 48.6 বাই 243। তাহলে এটাকে এবার আমি ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের হয়ে যাবে কত? 48.6 বাই 243। আমরা এখানে 10 নিয়ে নিব আর এটাকে উঠিয়ে দিব। 243 কে কতবারে? 2 বারে মিলে যাচ্ছে। তাহলে 2/10 মানে হচ্ছে 0.2 কিগ্রা। একে আশা করি গ্রামে পরিবর্তন করতে হবে। তাহলে গ্রামে পরিবর্তন করলে কত হচ্ছে? 200 গ্রাম। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছিস? 12 দাগ পর্যন্ত একদম ক্লিয়ার? সব অঙ্ক বোঝা গেছে তো এইটুকু পর্যন্ত? হলো এটা?
এবার দেখ হয়ে গেল এটা, ঠিক আছে। এবার 13 দাগেরটা দেখ। 13 দাগেরটা বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পিতলের প্লেট প্রস্থ দিয়ে দিয়েছে আর ওজন বলে দিয়েছে। 1 ঘন ডেসিমি পিতলের ওজন দেওয়া আছে, এক্স এর মান তোকে বার করতে হবে। আচ্ছা তাহলে তোকে বলছে আমাকে একটা কথা বল, পিতলটা কেমন আছে ছবিতে বলে দিয়েছে কোশ্চেনে, বর্গাকার আছে না? তাহলে বর্গাকার যদি থাকে তাহলে প্রথমে আগে আমাদেরকে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর আমি বলছি যে এখানে 1.1, এখানে আমাদের কি আছে এক্স মিটার দৈর্ঘ্য, বেদ হচ্ছে কত, বেদ তো জামা নাই, ওটা উচ্চতা, বেদটা হচ্ছে উচ্চতা, ওটা উচ্চতা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, প্রস্থকে এক্স ধরে নিলাম, বড় ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে দুটো প্রস্থই কি হবে, দৈর্ঘ্য যা প্রস্থ ওটা, ঠিক, ভেরি গুড। আচ্ছা আর 1 ঘন ডেসিমি আমাদের কি বলে দিচ্ছে, পিতলের ওজন দেওয়া আছে, তাহলে সেখানে আগে আয়তন দিয়ে ক্যালকুলেশন করে আশা করি হয়ে যেতে পারে। চল দেখি আমাদের কি বলেছে দেখ, আমাদের বলে দিয়েছে বর্গাকার ভূমি বিশিষ্ট, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তন, বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের আয়তন কত হবে, এক্স গুণিত 1.1 মানে হচ্ছে 1/10, একে আমি 1/10 এ পরিণত করে নিলাম 1.1 মিমিকে, তাই না? তাহলে 1/10 যদি হয়ে থাকে তাহলে আমরা এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই কত 10, কি হবে এটা ঘন, বলে কি হবে সেমি, হয়ে গেল ঘন সেমি, আয়তন বেরিয়ে গেল। এবার বলছে 1 ঘন সেমি ডেসিমি, এটা ঘন সেমি না ডেসিমি হবে, 1 ঘন সেমি বলেছে কোশ্চেনে। আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা 1 ঘন সেমি পিতলের ওজন কত বলেছে, 8.4 কি গ্রাম, 8.4 গ্রাম। তাহলে এত ঘন ডেসিমি পিতলের ওজন যদি এটা থাকে তাহলে আমাকে কত ঘন ডেসিমি বের করতে হবে, এক্স স্কোয়ার বাই 10, ঘন ডেসিমি পিতলের ওজন কত হবে 8.4 ইন্টু কত হবে এক্স স্কোয়ার বাই 10, হ্যাঁ এক্স স্কোয়ার বাই 10, এখানে কত হবে 10, উঠিয়ে দে এটা, তাহলে কত হবে রে, কাটাকাটি কর, 2 5 10, 2 4 8, 2 4 8 আর 2 দিয়ে 4 42, কত হচ্ছে, হ্যাঁ 2 দিয়ে 4, 2 1 2 5, থাক এটাই থাক, তাহলে কত হলো এটা 21 এক্স স্কোয়ার বাই 25 এত গ্রাম। এবার এটাই তো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কত রে, কত বলে দিয়েছে, একচুয়াল এক্স স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 47 25 গ্রাম, দুটো ইকুয়াল করে দিলাম, বোঝা গেল। আচ্ছা এবার কত হলো দেখ, কাটাকাটি কর, যাচ্ছে, আচ্ছা ঠিক আছে বাদ দে, 47 25 ইন্টু 25 বাই হচ্ছে 21, ঠিক আছে, 47 25 আর 21, তাই তো 21 কে কাটাকাটি করতো দেখি, 21 2 এ 42, 47 থেকে 42 বাদ 22, 47 থেকে 42 বাদ 52, 47 থেকে 42 বাদ হচ্ছে, আমিও তো মাথা খারাপ হয়ে যায় 5 52, তাহলে 21 কে কতবারে আবার হবে 52, 2 বারে, তাহলে 52 থেকে 42 বাদ কতবারে 5 বারে, হয়ে গেল। তাহলে এখানে পেয়ে গেলাম এক্স স্কোয়ার, এখানে পেলাম 225 ইন্টু কত 25। এবার একটা কাজ করব, এটাকে আমরা বোকার মতন গুণ করব না, এটাকে আমরা এক্স স্কোয়ার রাখবো, এক্স স্কোয়ার রাখবো না, এক্স রাখবো আর রুট করে আমি এদিকে 225 আর এদিকে কাকে নিয়ে আসবো 25 কে। আমরা দেখতে পাচ্ছি 225 কার স্কোয়ার হয় 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার যদি হয় তাহলে 15 গুণিত 15 আর 25 হয় 5 গুণিত 5, তাহলে দুটো 15 থেকে বেরোবে একটা 15, দুটো 5 থেকে বেরোবে একটা 5, তাহলে 15 5 কত, ঘুমিয়ে যাবো, বালিশ না ঘুমিয়ে যাবে।
15×5 = 75 কি সেমি। তাহলে আমাদের কি চেয়েছে, এক্স এর মান কি চেয়েছে কোশ্চিনে, এক্স এর মান মানে কি চেয়েছে, কোশ্চিনটা কি বলেছে লাস্টের লাইনটা বলতো দেখি, এক্স এর মান চেয়েছে হয়তো, তাহলে এক্স এর মান এত অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হলো অঙ্কটা, বুঝতে পারলি সানা, ক্লিয়ার হলো একদম ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। 13 দাগেরটা, 13 দাগেরটা ক্লিয়ার। আচ্ছা 14 দাগেরটা দেখ কি বলছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুধারে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। আচ্ছা গর্ত করে উঁচু করা হলো, যদি প্রতিটি গর্তের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয়, তবে মোট এত ঘনমিটার রাস্তাটি তৈরি করতে এতটা মাটি লাগে, এত টাকা বলছে, এত ঘনমিটার মাটি লাগে। প্রতিটি গর্তের গভীরতা কত, যা তেরিকার অঙ্কটা চেহারাতে এত বড় আর দেখতে লাগছে কত ছোট, অঙ্কটা করতে অনেক ছোট লাগবে। তাহলে এখানে গভীরতা তো দেওয়া নাই, তাহলে গভীরতাটা কি করব, ধরে নিব আর আয়তনটাকে বের করে দেবো। তাহলে গভীরতার মানে প্রতিটি গর্তটার আয়তন তোকে বার করতে হবে, আর সেটাকে তোকে কি করতে হবে 2520 সঙ্গে ইকুয়াল করে দিতে হবে, তাই তো, ওটাই তো অঙ্কটা তো বলছে। তাহলে আমরা কি করবো, প্রথমে ভাষাটা লিখবো, ধরি প্রতিটি গর্তের গভীরতা কত হবে, গভীরতা এক্স মিটার হয়ে গেল, এক্স মিটার। এবার বলছে প্রতিটি আয়ত ঘনকার গর্তের আয়তন কি সূত্র রে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আমাকে বলতো দেখি দৈর্ঘ্য কত বলেছে 14 মিটার, প্রস্থ কত বলেছে 8 মিটার, উচ্চতাটা ধরে নিয়েছি আমরা, গভীরতাটা উচ্চতা, তাহলে এক্স, তাহলে 14 × 8 কত হবে, কোশ্চিনে এটাকে মিটারে করতে বলেছে, কতটা বলেছে 112 এক্স এত মিটার। এটা হচ্ছে তো একটা গর্তের কটা গর্ত আছে, তাহলে 30টার বার কর, তাহলে ইন্টু 30 করে দেবো। অতএব লিখবো কি, অতএব 30টি গর্তের আয়তন, 30টি গর্তের আয়তন কত হবে, 30 × 112 এক্স কত হবে 3360 এক্স, এত ঘন মিটার, এত ঘন মিটার। ওকে, এবার এই 30টা গর্তর সমান সমান কত বলে দিয়েছে 2520, আয়তনটা তো দিয়ে দিয়েছে ওরা, তাহলে অতএব আমরা কি করব 3360 এক্স ইকুয়াল টু কত দেখবো 2520, 0 0 কেটে গেল, এক্স সমান সমান কত জানি রে 252/336, যতদূর পর্যন্ত কাটাকাটি করা যাচ্ছে কাটাকাটি কর, তারপরে দশমিকে আমরা ট্রান্সফার করে দেবো, কত হবে কাটাকাটি করে দেখি, সব থেকে বড় সংখ্যা নিয়ে করি, 6 4 24, 6 হ্যাঁ 6 6 5 30, হ্যাঁ মিলে যাচ্ছে, 6 4 24, 6 2 12, 6 5 30, 6 6 36, 7 6 42, 7 8 56, 2 3 6, 2 4 8, হ্যাঁ একই ব্যাপার, গুণটা তো ঠিক আছে, 3/4 হলো, তো 3/4 মানে কত রে দশমিকে, এটা অ্যান্সার আছে, কি বলেছে কোশ্চেনে, আচ্ছা 3/4 মানে তো 0.75, না না আর 0. ঠিক আছে 0.75, এটাই যে অ্যান্সার আছে, সেমিতে তাহলে 75 মিটার না সেমি, 75 সেমি। ওকে হয়ে গেল, এক্স মানে হচ্ছে গভীরতা, তাহলে প্রতি গর্তের গভীরতা কত হয়ে গেল 75 সেমি করে। ক্লিয়ার হয়েছে 14 দাগ পর্যন্ত, সবার ক্লিয়ার, অঙ্ক বুঝতে পেরেছিস, সানা ঢুকেছে সব বুঝতে পারলি স্নেহা, আজকে 14 দাগ পর্যন্তই থাক।
এক পাতাটি হয়ে গেল, ওই পাতাটি দুটো আছে আরো। আচ্ছা 15 দাগেরটা দেখ, বলছে ঘনকাকৃতি, এই ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে যখন জল ধরার কথা বলেছে তাহলে ঘনকটার কি চেয়েছে? আয়তন। তাহলে আমি বলছি ঘনকাকৃতি যে জলপূর্ণ চৌবাচ্চাটি, প্রথমে আয়তন বার করলি, আয়তনটাকে বার করার পরে চৌবাচ্চাটার কত অংশ বলেছে? 1/3 অংশ। 1/3 অংশ মানে কত লিটার, সেটা আগে তুই বার করলি। এবার যখন আমরা কি করছি, চৌবাচ্চা থেকে জল তুলে নিচ্ছি, তাহলে জল তুলে নেওয়ার পরে কতটা বেঁচে থাকছে সেটা, এরকম কত বালতি জল তুলছি? 64, তাহলে 64 এর সঙ্গে গুণ করে দেবো, আর সেটার সঙ্গে অনুপাত করে দিলে হয়ে যাবে আমাদের। চল লিখ, প্রথমে লিখ 15 দাগেরটা। ঘনকাকৃতি চৌবাচ্চাটির, ঘনকাকৃতি জলপূর্ণ, ঘনকাকৃতি জলপূর্ণ চৌবাচ্চাটির আয়তন, ঘনকাকৃতি জলপূর্ণ চৌবাচ্চাটির আয়তন কত হবে বল দেখি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য কত? কত দিয়েছে? 1.2 কে 3 বার গুণ করে দে, তাহলে কত হলো? হচ্ছে 1.728, তাই তো? 1.728 এত ঘনমিটার, এত ঘনমিটার। ওকে, ভেরি গুড, এটা হয়ে গেল এত ঘনমিটার। এবার বলেছে কি চৌবাচ্চাটির 1/3 অংশ, তাহলে চৌবাচ্চাটির 1/3 বের করতে হবে আগে। তাহলে লিখবো কি? অতএব চৌবাচ্চাটির 1/3 অংশ মানে কত লিটার অ্যাকচুয়ালি, তাহলে সেটা বার করে। তাহলে চৌবাচ্চাটা কত আছে? এত, তার 1/3 মানে ইন্টু 1/3, এটাকে গুণ কর। তাহলে একটা জিনিস মনে রাখবি, এটা 1.728 ঘনমিটার আছে, তাহলে এটাকে লিটার করতে গেলে ডাইরেক্ট কি হয়ে যাবে? 1728 লিটার হয়ে যাবে। ওকে, প্রথমে আগে ঘন ডেসিমিটার হবে, তারপরে লিটার হবে। লিটার করলে কত হবে? 1728 লিটার। এবার এটা কত হয়ে যাবে? এটা কত হবে গুণ করলে বলতো দেখি? 576, তো তুই লাস্টেরটা বলছিস, এমনি গুণ করে কত হচ্ছে? 0.576 না? এত কি ঘনমিটার, এত ঘনমিটার, তাহলে এটা কত হয়ে যাবে? 576 লিটার। এটা হয়ে গেল 576 কি হয়ে গেল? লিটার হয়ে গেল। আচ্ছা, এবার বলছে কি আমরা চৌবাচ্চাটি জলপূর্ণ অবস্থায় আয়তন বার করতে হবে। চৌবাচ্চাটির ভাষাটা কি বলেছে? চৌবাচ্চাটির কোশ্চেনে ভাষাটা কি বলেছে? চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে, তাহলে জলপূর্ণ না, জল তুলে নেওয়া হয়েছে। তাহলে চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়ার পরে চৌবাচ্চাটি থেকে জল তুলে নেওয়ার পর জলের পরিমাণ, জল তুলে নেওয়ার পর জলের পরিমাণ কি করবো রে? 1728 থেকে মাইনাস করবো কাকে? 576 কে। তাহলে কত হবে রে? 1152 লিটার। 1152 লিটার হয়ে গেল। এবার জলের পরিমাণ আমরা বের করে নিলাম। এবার বলেছে এরকম জল তোলা হয়েছে কত বালতি? 64 বালতি। তাহলে এক্স লিটার করে যদি জলের আয়তন হয়, তাহলে 64 বালতির কত হবে? 64x, তাই না? তাহলে আমরা কি করব? অতএব দিয়ে ডাইরেক্ট লিখবো কি? 64x ইকুয়াল টু কত? 1152। এখানে এক্সটা কি রিয়ান? বালতি জল না, 64টা বালতি লেখা আছে, তাহলে এক্সটা কি? এক্স লিটার জল তোলা হয়েছে। হ্যাঁ, তাহলে 64 বালতি হলে 64x। তাহলে এখানে লিখে দেবো, ধরি জল তোলা হয়েছে, জল তুলে নেওয়ার পরিমাণ x লিটার। তাহলে এটা কত হবে? 64 সঙ্গে গুণ কর, কত হবে রে? 18 বারে কাটছে, তাহলে x সমান কত? 18 লিটার। ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা ভালো করে সবার? 15টা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা,
এবার 15 দাগ হয়ে যাওয়ার পরে ভালো করে দেখ টুকলি সবাই, হালকা অঙ্ক ছিল, হয়ে গেল। এবার 16 দাগেরটা দেখ কি বলেছে। 16 দাগেরটা ভালো করে দেখবি। এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে একটি দেশলাই বাক্সের আয়তন হিসাব করো। প্রথমে একটা দেশলাই বাক্সের বের করতে বলেছে। এক গ্রোস মানে হচ্ছে 12 ডজন, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ এত সেমি হয়, তার উচ্চতা কত হবে তোকে হিসাব করতে বলেছে। তাহলে তোকে প্রথমে দেশলাই বাক্সটার উচ্চতাটাকে ধরে নিতে হবে। ধরলি, তাহলে দেশলাই বাক্সের আয়তন বেরাবে। এবার এক গ্রোস দেশলাই বাক্সতে চলে যেতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানিস, তাহলে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন বেরাবে। তাহলে দুটো আয়তনকে যখনই তুই সমান করবি তখনই তোর এইচ এর মান বেরিয়ে যাবে। তাহলে কি করবো আমরা এখানে লিখবো, ধরি দেশলাই বাক্সের কি রে উচ্চতা সমান সমান এইচ কি সেমি। উচ্চতা কোথায় দেওয়া আছে, এটা একটা দেশলাই বাক্সের এইচ সেমি হয়ে গেল। এখন একটি দেশলাই বাক্সের আয়তন বলতো দেখি কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো একটা দেশলাই বাক্সের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে দেখতো, লাস্টের দিকে লাইন লেখা আছে, দেখ কত, 5 গুণিত কত প্রস্থ কত 3.5, আর উচ্চতা কত ধরেছি এইচ। এত কি ঘন, দরকার নাই লেখা, এত ঘন সেমি। ক্লিয়ার হয়েছে। এবার বলছে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন তোকে বার করতে হবে। তাহলে প্রথমে তাহলে লিখে নে, অতএব এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন, এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন তুই যদি বার করিস তাহলে এক গ্রোস দেশলাই বাক্স মানে কত রে, আবার ভুলভাল বকে, কতটা শোন। এক গ্রোস দেশলাই বাক্সের আয়তনের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে বল, দৈর্ঘ্য কত দেওয়া আছে 2.8 ইন্টু 1.5 0.9। তা আমি একটা কাজ করি, আগে আমি এগুলোকে চেঞ্জ করি, আচ্ছা ঠিক আছে পরে চেঞ্জ করছি, 0.9 হলো ইন্টু 0.9 হয়ে গেল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে গেল। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে যাওয়ার পরে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তনের যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা বেরিয়ে গেল, তাহলে আমরা বলছি এবার একটা কথা যে এটাকে চেঞ্জ করবো। তাহলে এটা তো আমাদের কি বেরোলো, ঘন ডেসিমি, এটা তো ঘন ডেসিমি, কিন্তু আমাদের পরিণত করতে হবে সেমিতে। তাহলে 28 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 15 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। তিনটাকে কত করবো, এত ঘন সেমি, এই তিনটা, এটা বেরিয়ে গেল আয়তন। আচ্ছা, কোশ্চেন এবার কি চেয়েছে, আচ্ছা একটা জিনিস তোরা ভাব, এটা হচ্ছে একটা দেশলাই বাক্স, আর এটা হচ্ছে 12টা বলছি 12 ডজন। তাহলে আমরা এটা তো আমি এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন পেয়ে গেলাম, কিন্তু আমাকে একটাকে এক গ্রোস যদি বানাতে হয়, আমি এটা তো অলরেডি এক গ্রোস হয়ে আছে না, কিন্তু এটাকে আমি যদি এক গ্রোস বানাতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, এক্সট্রা কাজ। প্রথমে ভাবতে হবে যে এখানে এক গ্রোস করতে গেলে একটার যদি এত হয় তাহলে এক গ্রোসের দাম কত হবে। আমরা জানি এক গ্রোস মানে 12 ডজন, তাহলে একটা 12 ওই জন্য গুণ হবে, এক গ্রোস হলো। আবার 12 ডজন মানে হচ্ছে এক ডজন মানে 12টা, তার জন্য আবার একটা 12 গুণ হবে, তাহলে এটাও পরিণত হয়ে যাবে কিসে, এক গ্রোসে। ক্লিয়ার করতে পারলাম বিষয়টা, বুঝতে পারলি স্নেহা? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা শর্তানুসার এটা লিখবো কিভাবে, 5 লিখবো, 3.5 লিখবো, এইচ লিখবো। এটা হলো একটা দেশলাই বাক্স, এক গ্রোস, তার জন্য গুণ করব কি 12, এক গ্রোস মানে 12 ডজন, আবার এক ডজন মানে কটা 12টা, তাহলে 12 ডজন মানে 12 ইন্টু 12, তাই জন্য আরেকটা 12 গুণ হয়ে গেল। এটা হয়ে গেল কি এখন এক গ্রোস, আর ওই আয়তনটা এক গ্রোস কত বলেছে এখানে 28 15 9, তাহলে দুটোকে সমান করে দে, 28 ইন্টু 15 ইন্টু 9। ক্লিয়ার হয়েছে? এটাও বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার কি করব, কাটাকাটি করব আমরা, চল কর। 3.5 কে 8 বারে এটাকে 10 করবে, পরে করবি। আচ্ছা, 7 4 28, তাহলে গুণটাকে এইভাবে লিখি তাহলে সুবিধা হবে, পাশাপাশি লিখি নাহলে গোলমালি যাবি। 5 ইন্টু 3.5 ইন্টু এইচ ইন্টু 12 ইন্টু 12
সমান সমান 28 ইন্টু 15 ইন্টু 9 হয়ে গেল। আচ্ছা কাটাকাটি কর, 5 কে 15 বারে 3 হয়ে গেল, 3 কে 12 বারে 4 হয়ে গেল, আর কে 4 কে 28 বারে 7, কল্প করবি না কেউ, 7 হয়ে গেল 7। আচ্ছা এবার হচ্ছে কি 7 যখন হয়ে গেল তাহলে আর কিছু, হ্যাঁ এখানে আছে 7 কে 35 বারে 0.5, তাই তো, ঠিক তো? আচ্ছা 0.5। এবার 3 কে 4 বারে 9 12, 3 কে 3 বারে 9 হয়ে গেল। তাহলে এটা 5 আর 4 কে গুণ করলে কত হয়ে যাবে, 5 4 20। তাহলে 0.5 কে যদি তুই 4 দিয়ে গুণ করিস তাহলে 5 4 20, তাহলে কত হবে 2। তাহলে এটা হয়ে গেল 2, পাশে কে পড়ে আছে h ইকুয়াল টু কত 3, তাহলে h সমান সমান কত 3/2, তার মানে কত 1.5 মিটার, 1.5 সেমি। অ্যান্সার মিলেছে? তাহলে আমাদের বাক্সটার উচ্চতা কত, দেশলাই বাক্সের উচ্চতা 1.5। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝতে পারলি? ঝাড়া আজকে অঙ্ক হলো 16টা। আয়তন বের করতে বলেছে আবার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয়তন বের কর না, অসুবিধা, একটা উত্তর বেরালো এতক্ষণে। অতএব দেশলাই বাক্সটির আয়তন, তাহলে দেশলাই বাক্সটির আয়তন আমরা বের করে নিব কোনটা রে, 5 ইন্টু 3.5 ইন্টু 8 ছিল না, তাহলে এইচ এর মানটা বসিয়ে দে, 5 ইন্টু 3.5 ইন্টু 1.5, তাহলে কত হবে ক্যালকুলেশন করে, কত হবে? আরে এটাকে করে নে না, 10 বার করে দে, এটাকে 10 করে দে, এটাকে 15/10 করে দে, হয়ে গেল। তো 5 2 এ 10, ঠিক আছে, না কাটছি না, ছাড়, এমনি গুণ করছি। তাহলে 5 এর সঙ্গে 35 কে গুণ কর, তার সঙ্গে 15 কে গুণ কর, তাহলে কত হবে? হ্যাঁ 15 5 75, তাহলে 75 এর সঙ্গে 35 কে গুণ কর, তাহলে কত হবে? 75 এর সঙ্গে 35 গুণ করলে 35 5 কত? আমি তো চাইছিলাম ইসে করতে, ঠিক আছে কর, বলি যাও। এটা কত হচ্ছে? 26, আচ্ছা 26 25 হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল তো 26 25। তাহলে এখানে কত, আমরা 26 25 লিখে দিলাম আর নিচে 100, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিব, 26.25 এত ঘন সেমি। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে অঙ্কটা 1 থেকে 16 অবধি সম্পূর্ণ ক্লিয়ার? হয়েছে?